চমকায় কল্পনাতীত, আশাতীত, অনাকাঙ্ক্ষিত হুমকিগুলো শুনে সামরিক সময়ের জন্য বাঁখারা হয়ে গেল জাঙ্কুক। বুকের ওপর থেকে যেন বিশাল ওজনের পাথর সরে গেছে। স্পিকার লাউডে থাকায় কথাগুলো ইউনো শুনতে পেয়েছে। শোনা মাত্রই ঢোক গিলল সে। মনের মধ্যে পুনরায় একই সুর ভেসে উঠল, ভাই একে সামলায় কিভাবে? জিয়ার কথা ভাবতে নিজেরই প্রতি নিজের গর্বে বুক ফুলে উঠল। না, তারটা ঠিক আছে, এভাবে কথা তো জিয়া জীবনেও বলবে না। উল্টে ইউনো এক ধমক দিলে কেঁদে কেটে বন্যা বই দেবে। ঠোঁট উল্টে বলবে, ইউনো ভাই আপনি এত নিষ্ঠুর কেন? জাঙ্কুক ফোন হাতে বিছানা থেকে উঠল। ইউনো থেকে একবার তাকিয়ে কটকট পায়ে ব্যালকনিতে চলে গেল। তারপর বলল, তুমি ফোন দিয়েছিলে? খেয়াল করিনি, মাথা যন্ত্রণা করছিল খুব, তাই ঘুমাচ্ছিলাম। পেট খারাপ লাগলো। গলার স্বর নরম করে বলল, সরি। জাঙ্কুক চমকালো। বিশ্বাস হচ্ছে না তাকে সরি বলেছে, কিন্তু কারণটা কি? নিশ্চয়ই ভয়ানক কোনো অপরাধ করেছে, নইলে তার মতো মেয়ে সরি বলার প্রশ্ন আসে না। জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, সরি কির জন্য? তে ছাদের রেলিং এ হেলান দিয়ে বলল, আপনি খুব বোকা নেতা মশাই। জানেন তো কি হতো বললে যে আপনি গাংওয়েনের স্টেটের এমপি? তাহলে তো আর আমি এমন জোর করতাম না। প্রায় প্রতিদিনই তো সয়েলে যেতে আসতে হয় আপনার। তার উপর একদিন ফ্রি হতেই আমি জোর করে জার্নি করে চলে এলেন। এর জন্য তো মাথা ব্যথা হচ্ছে। আমি তো একবার আসতেই আমার মাথা ঘুরছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো কাছাকাছি থাকেন। জাঙ্কুকের ভীষণ ভালো লাগলো তে তার কথা ভাবে। পুনরায় জেহুবের কথা মাথা ছাড়া দিয়ে উঠল। ব্যস্ত কণ্ঠে বলল, তে জেহুব কি খুব বকেছে তোমায় আমার সাথে ছিলে বলে? তে ফুরুকুচকে বলল, হিয়াং কারোর বকার ধার ধারে না ওকে। এইসব কি বলছো? তোমার ভাই হয়তো বকতেই পারে। ভাই না, সৎ ভাই। হঠাৎ করে অধিকার জন্ম নেওয়ার ভাই। এর আগে তো খোঁজ নেওয়ার দরকারও মনে করেনি। যে স্বার্থে ব্যাঘাত পড়লো অমনি গিয়ে নিয়ে আসলো। জাঙ্কুক চিন্তিত কণ্ঠে বলল, সৎ ভাই মানে? আর তুমি যে বললে তোমার পরিবার নেই, তাহলে এরা কারা? এসব আমি জানি না। আমি ছোটবেলা থেকে সয়েলে ছিলাম খালামণির কাছে। এই বাড়িতে কাউকে চিনিও না, কে কি হয় পর্যন্ত। জাঙ্কুক ঠোঁট উঁচু করে বলল, ও এই জন্য তো আমাকেও চেননি। এখানে থাকলে ঠিক চিনেই নিতাম। তা চিনলে কি আর ধারো ধরতেন না আমার? ভুল হয়ে গেছে বুঝি নেতা মশাই। ওমা এসব কি বলছো? এসব কিচ্ছু না। আর আমার বাবা মা যদি স্বয়ং নিজেও আমার বিপক্ষে ঘটে দাঁড়াতো, তাও আমি তোমাকেই লাইন মারতাম। প্রয়োজনে তুলে এনে বিয়ে করতাম। ইনফ্যাক্ট এখনো তাই করব। তোমার পরিবার মানলে মানবে, নইলে সোজা গিয়ে তুলে আনবো। জিয়ন জাঙ্কুককে এত সস্তার ঠুনকো ভেবো না। তে মিচকে হাসলো। পুনরায় দুষ্টুমি করে বলল, থাক নেতা মশাই, আর ফ্ল্যাট করতে হবে না। আমি অলরেডি গলে গেছি। আর গলানোর চেষ্টা করলে পরে তো মাটিতে লুটিয়ে পড়বো। আপু ভাইয়া আসছে। পেছন থেকে ভয় কাতুরে কণ্ঠ শুনতে ঘুরে তাকালো তে। দূরের ছাদের দরজার পাশে যে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে সিঁড়ি বেয়ে জেহুব আর তার সাথে তারই সমবয়সী একটা ছেলে হেঁটে আসে। তে ফোন কাটলো। ছাদে উঠে তেকে দেখে জেহুব আড়ালে হেসে দিল। এই যে তে তাকে দেখে ফুরুকুচকে তাকিয়ে আছে, এটা বেশ মিষ্টি লাগছে তার কাছে। সচরাচর কেউ জেহুবের দিকে চোখ তুলে কথা বলতেও ভয় পায়, সেখানে তে একদম সোজা হয়ে তার চোখে চোখ রেখে আছে। মনে মনে জেহুব নিজেকেই বাহবা দিয়ে বলল, বাহ, এই না হলো কিম জাং হুম সুং এর বোন, একদম বাঘিনী। তুমি এখানে কি করছো? ছাদ দেখতে এসেছি, নিচে যাও, খেতে ডাকছে। আর কিছু বললো না। এমনিতেই খুব খিদে পেয়েছে। কোনো বাক্য খরচ না করে হনহন করে সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামলো। জিয়া গুটি গুটি পায়ে তের পিছু নিল। হঠাৎ চলন্ত তে থেমে যাওয়াতে দুম করে নিজেই হাঁটা বন্ধ করে দিল জিয়া। তে পিছু তাকালো। কতক্ষণ জিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ফুরুকুচকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে পাহারা দিচ্ছিলে? হ্যাঁ না হ্যাঁ না না, ওই কাকি খেতে ডাকতে পাঠিয়েছিল। থতমত খেয়ে বলল জিয়া। তে হাসলো। ধীর পায়ে
জিয়া সামনে এলো, হাত দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বড় বোন প্রেম করলে ছোট বোনদের এমন পাহারা দিতে হয়, এতে তোমারই লাভ। বিয়ে হলে খুব বেশি মজা করতে পারবে, তাই না? জিয়া বোকা বোকা হাসি হাসলো, মনে মনে বলল, আমার যে কত লাভ তা তুমি বুঝবে না আব্বু। গায়ের শাড়ি সামলে খাবার টেবিলের কাছে যেতে চমকে উঠল তে। পুরো টেবিলের দিকে চোখ বুলিয়ে সবার দিকে তাকালো। টেবিলের ডান পাশে রাজকীয় চেয়ারে বসে আছে গাঙ্গেয়, তের বাবা। তারই পাশে বসে আছে আরো তিনজন মধ্যবয়সী পুরুষ, ওরা গাঙ্গেয়র ছোট্ট তিন ভাই। আর অন্য পাশে বসে আছে 18-20 বছরের টকবকে দুই তরুণ। টেবিলের ওপর খাবার আনাগোনা করছেন চার মধ্যবয়সী মহিলা। তে চেয়ারে বসলো। খাবারের টেবিলে নানান ধরনের আইটেম, গামলার মধ্যে ভেজানো রসগোল্লা। পুরো টেবিলে চোখ বোলাতে বোলাতে তে বলল, বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি এত সব খাবার একসাথে? যে পুনরায় জিয়ার দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, তোমার বিয়ে নাকি? জিয়া হেসে দিল, বাকিরাও মুখ টিপে হাসছে। মহিলাদের মধ্যে দিয়ে একজন কম বয়সী মহিলা বলে উঠল, না না, কোনো অনুষ্ঠান না, তুমি এসেছো সেই জন্য ভাইয়া সব রান্না করতে বলেছে। তে চমকালো, কিছুটা ভালো লাগা ছেয়ে গেল মনে। হোস্টেলে এই মেপে চেপে পাওয়া একই আইটেম খেতে খেতে অরুচি ধরে গিয়েছে মুখে, তাও মুখে কিছু প্রকাশ করলো না, চুপচাপ প্লেট নিয়ে বসলো। এরই মধ্যে হুড়মুড় করে জিহব আর তার সাথে ছেলেটি এলো। জিহব তের পাশের চেয়ারটাতে বসলো। তে প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে, আর জিহব কতক্ষণ পর পর ছোট্ট কাকিকে উদ্দেশ্য করে বলছে, ওর পাতে এটা দাও, ও ওটা দাও। রাত 11টা বাজতেই যে যার রুমে চলে গেল ঘুমাতে। বেশ ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই ঘুম হানা দিল তের নয়নে। পাশে চোখ বড় বড় করে ফ্যানের দিকে তাকিয়ে আছে জিয়া। এক পর্যায়ে সেও বাড়ি দিল ঘুমের দেশে। সকালে মৃদু আলো ফুটতে না ফুটতেই বাবা কাকা ভাইকে নিয়ে মিষ্টি হাতে কিম বাড়িতে প্রবেশ করলো জাঙ্কুক। বাড়িতে আসার কারণে আতিথেয়তা রক্ষা করতে সোফায় বসতে দিলেন গাঙ্গেয়। দাঁতে দাঁত চেপে বসে আছে জেহব। কোনরূপ ভনিতা না করে জিওর নামজন বলে উঠলেন, দেখুন, রাজনৈতিক ভাবে বিরোধী হওয়ার কারণে আপনাদের সাথে আমাদের সামান্য মনোমালিন্যতা, এর বাইরে ব্যক্তিগত ভাবে কোনো শত্রুতাও নেই। আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। আমার ছেলে কেমন কিরকম এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। আমি চাচ্ছি শত্রুতাটা শেষ করতে। ওরা দুজন যখন দুজনকে পছন্দ করে তাহলে সেখানে আমরা বাধা দেওয়ার কে? চলুন পারিবারিক ভাবে বিয়েটা দিয়ে দিই। চমকালেন না কিম গাঙ্গেয়। তিনি জানতেন এমন কিছুই হবে। একবার তের দিকে তাকালেন। নির্লিপ্ত মেয়েটা এক সমুদ্র আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আসছে। এখন যদি নিজে থেকে কিছু একটা চায়, সে কি ফেরাবে? হার মানলো গাঙ্গেয়। আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। থমথম করে রেগে মেগে চলে গেল জিহব। গায়ে মাখলো না কেউ। সবাই মিলে আগামী শুক্রবারই বিয়ের দিন তারিখ ঠিক করলো। জিয়ন এবং কিম দুই বাড়িতেই বিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। এই তো কালকে শুক্রবার। সবার থেকে কেউ যদি বেশি উড়ে থাকে সেটা হলো জিয়া। চঞ্চল পা দুটো বারবার ছুটে চলেছে সারা বাড়িময়। ইস, তার বড় বোনের বিয়ে হবে জিয়ন জাঙ্কুক ভাইয়ের সাথে। তাহলে ইউনও তো তার একমাত্র বেয়াই। বেয়াইয়ের সাথে চুটিয়ে প্রেম করবে সে। তারপর পরিবারের সম্মতিতেই আবারও বিয়ে করবে দুজন। উত্তেজিত হয়ে মুখে বলল, ইউনো ভাই, আই লাভ ইউ। আপুর বিয়েটা হয়েছে, এক সপ্তাহের মধ্যেই আমি আপনাকে বিয়ে করব। কাকে বিয়ে করবে তুমি? তের গুরুগম্ভীর আওয়াজ শুনতেই পেছনে তাকালো জিয়া। ভয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ও আচ্ছা, এই জন্য আমার বিয়েতে এত সাহায্য করছো তুমি। ইউনোকে বিয়ে করবে তাই না? ছোটাচ্ছে বিয়ে তোমার। এই মেয়ে, বয়স কত তোমার? এই বয়সে লেখাপড়া ছেড়ে বোনের দেবারের পেছনে লেগেছো। আমার বিয়ের পরেই বিয়ে করবে? ছোটাচ্ছি বিয়ে তোমার। আমার বিয়ে ক্যান্সেল। বিয়ে করব না আমি। তখন দেখবো কি করে বিয়ের পরিকল্পনা করো তুমি। আপু প্লিজ বিয়েটা করে নাও তুমি। আপু প্লিজ, আমি তোমার বোন নই, যা হতে একবার রাজি। প্লিজ বিয়েটা ভেঙো না প্লিজ। এই মেয়ে, এইসব কি আবল তাবল বকছো? এই ওঠো ঘুম থেকে। মাঝরাতে কানের কাছে এমন বিড়বিড় শব্দ শুনে
বিরক্তি নিয়ে চোখ খুলতে পাশে তাকিয়ে দেখলো ঘুমের ঘরে জিয়া বিড়বিড় করে বলছে, আমি তোমার যা হতে এক পায়ে রাখছি। এক টানে টেনে তুললো জিয়াকে। ঘুমের মধ্যে আচমকা টেনে তোলাতে ভয় পেয়ে গেল জিয়া। পুনরায় তাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বিয়েটা ভেঙো না আপু, করে নাও বিয়ে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল তে। জিয়া কি তাহলে স্বপ্নে বিড়বিড় করছিল এতক্ষণ? ছাত্র জীবন থেকে রাজনীতির প্রতি তুমুল ঝোঁকের কারণে এবং বাপ চাচাদের অঢল সম্পত্তি থাকার সাহসে এমপি পদে প্রার্থী হিসেবে দাঁড়ান গাঙ্গেয়। প্রথমে কিছুটা অস্বস্তিতে থাকলেও সবার সাপোর্টে এগিয়ে যান তিনি। আর যখন সরকারের বিরোধী দল হওয়ার পরও প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তখন ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে বেশ চড়াওভাবে মাঠে নামেন। সবার ভালোবাসার সাহস সাপোর্ট সব মিলিয়ে ভোটে জয়লাভ করে গাঙ্গুয়ারের সদস্য হন তিনি। ভোটের কয়েক মাসের মধ্যে গাঙ্গেয়র বাবা ছেলেকে রাজি করান বিয়েতে। সেই সময় রাজনীতির বাইরে অন্য কোথাও মন না থাকলেও বাবার কথা ফেলতে পারেননি। বিয়ে করে নেন পাশের গ্রামের এক স্বাচ্ছন্দ্য পরিবারের মেয়েকে। কিন্তু রাজনীতির কারণে দিনের পর দিন ব্যস্ত থাকায় ঠিকমতো সময় দিতে পারতেন না নিজ স্ত্রীকে। দিনের পর দিন রাতের পর রাত বাইরে কাটিয়েছেন। সদ্য যৌবনে পা রাখা ইয়ঞ্জিন স্বামীর অবজ্ঞাকে মেনে নিতে পারেননি। ঝুঁকে পড়েছিলেন পরপুরুষের সান্নিধ্যে। স্ত্রীর প্রতি অমনোযোগী থাকার কারণে এ ব্যাপারে সামান্য টের পায়নি গাঙ্গেয়। বিয়ের 6 মাসের মাথায় অনিচ্ছাকৃত সন্তান সম্ভাবনা হলেন ইয়ঞ্জিন। এক কথায় সন্তান প্রসবও করলেন, কিন্তু তাও পরপুরুষের প্রতি ঝোঁক কমাতে পারলেন না। প্রথম সন্তান জেহুবকে 3 মাসের বাচ্চা রেখেই পালিয়ে যান স্থানীয় শিক্ষকের সাথে। এলাকায় নাক চোখ কাটা গেল কিমবাড়ির। স্ত্রী চলে গেছেন, তাতে যতটা না কষ্ট পেয়েছেন তার থেকেও হাজার গুণ ভেঙে পড়েছেন ছোট্ট ছেলেটিকে দেখে। কে পালবে এই শিশুটাকে? বাড়িতে মহিলাদের মধ্যে শুধুমাত্র বৃদ্ধা মা ছিলেন, তাও অসুস্থ। সব মিলিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। 2 মাস যেতে আবারও গাঙ্গেয়র বাবা দৌড়ঝড় শুরু করেন বিয়ের। ছোট্ট বাচ্চাটি তার সন্তানের দেখাশোনার জন্য কোনরূপ কথা না বলে রাজি হয়ে গেলেন গাঙ্গেয়। কিন্তু অবাক হলেন বাসর রাতে। স্ত্রীর ওপর রাগের কারণে এবারের বউকে দেখতে চাননি তিনি, কিন্তু বাসর রাতে খাটের উপর বসে থাকা অষ্টাদশী কন্যা ইয়োনাকে দেখেই হারিয়ে ফেলেছিলেন কথা। ছুটে এসেছিলেন বাবার কাছে। যেখানে তিনি 34 বছরের যুবক, সেখানে তার থেকে 16 বছরের ছোট্ট মেয়েকে কি করে বিয়ে করাতে পারলেন তিনি? আবার মেয়েটি অবিবাহিত, এটা অন্যায় হয়েছে। সন্তান থাকা এক পুরুষের সাথে অবিবাহিত বয়সে ছোট এক মেয়ের সাথে বিয়ে দেওয়াটা যে ঘোর অন্যায়। বুঝতে হওয়ার পর এই মেয়েও যে নিজে অবহেলা করে পুনরায় আগে স্ত্রীর মতো চলে যাবে, তার কি নিশ্চয়তা আছে? কিন্তু হার মানলেন না গাঙ্গেয়র বাবা। তিনি বললেন, এটা তোমার বিয়ের আগে ভাবা উচিত ছিল। যেখানে বিয়েটা হয়ে গেছে সেখানে এসব যুক্তিতর্ক মূল্যহীন। সেবার রাগ করে চলে গিয়েছিল গাঙ্গেয়। রাগের মাথায় হিতাহীন জ্ঞান শূন্য হয়ে টানা 7 দিন বাড়ির বাইরে ছিলেন। ছোট্ট ছেলের কথা স্মরণে আসতেই ছুটে এসেছিলেন। বাড়িতে এসে মুগ্ধ রূপে তার কথিত ছোট্ট বাচ্চা মেয়ে নয় জেহুবের মাকে দেখেছিলেন। ইয়োনা যত্ন ভরা হাতে জেহুবকে ফিডার খাওয়াচ্ছিলেন, আর ছোট্ট শিশুটা শান্ত হয়ে ইয়োনার কোলের মধ্যে লিপটে ছিল। ব্যাস, সেই দিন থেকে ছেলের জন্য হলেও ইয়োনাকে আগলে রেখেছিল গাঙ্গেয়। কিন্তু মাস যেতে না যেতেই সেই অষ্টাদশের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছিলেন। পার্লামেন্ট, অফিস, রাজনীতি সবকিছুতেই ফাঁকি দিয়ে সময় খুঁজতেন ইয়োনার সাথে সময় কাটানোর জন্য। দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল। জেহুবের তখন 7 বছর চলছে। এরই মধ্যে ইয়োনা অন্তঃসত্ত্বা হলেন। ভীষণ খুশি ছিল গাঙ্গেয়, কিন্তু এই খুশি তাকে চিরজীবনের জন্য নিঃশেষ করে দিল। সন্তান জন্মানোর 5 মিনিটের মধ্যে মারা গেল ইয়োনা। আতর ঘরে থাকা ইয়োনা আয়ুর হাত ধরে বলেছিল, ভাই, আমার কিছু হলে আমার মেয়েটাকে তোমার কাছে নিয়ে যাবে। স্ত্রীর মৃত্যুর কথা শুনে সেবার পাথর হয়ে গেছিল গাঙ্গেয়। সদ্য জন্ম নেওয়া মেয়েকে চোখের বিষ মনে হয়েছিল সামান্য সময়ের জন্য। পাগলের মতো করছিল সেবার গাঙ্গেয়।
বাধ্য হয়ে আয়ু তাকে নিজের কাছে নিয়ে গেছিল। প্রায় মাস কয়েক পর নিজেকে সামলে তাকে দেখতে গিয়েছিল গাঙ্গেয়, কিন্তু নিজের কাছে আনলে সে কিভাবে পালবে এটা ভেবে আর নিয়ে আসেনি। মাঝে মধ্যে ডেকে আসতো আর সমস্ত খরচ চালাতো। বছর চারেক যেতেই পুনরায় বাবার আদেশে বিয়ে করেছিল গাঙ্গেয়। ধীরে ধীরে নিজেকে আবারও বাঁধলেন রাজনীতির ব্যস্ততায়। সেই ঘরে জন্মালো জিয়া। 30 বছরের ছেলে জেহব, 22 বছরের মেয়ে এবং 18 বছরের জিয়া পরস্পর ভাই বোন হলো। অন্যদের মতো স্বাভাবিক সম্পর্ক নেই তাদের। বাবা একজন হলো, মাঝে আলাদা। বিরক্ত হয়ে খাট থেকে নেমে গেল তে। গত কয়েক বছর ধরে একা ঘুমানোর ফলে অন্য কারো স্পর্শ সহ্য করতে পারে না। ঘুমের মধ্যে একে তো জিয়া জোরে জোরে বিড়বিড় করছিল, তার উপরে গায়ের উপর পা তুলে দিচ্ছিল। বাধ্য হয়ে ফোন হাতে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে এলো তে। রাত 1:30 বাজে। অচেনা জায়গায় সামান্য ভয় লাগলো, সেটাকে গায়ে মাখলো না। ধীর পায়ে সিঁড়ির শেষ ধাপে উঠতেই ছাদের বাম পাশে শোরগোল কানে গেল। কৌতূহল বশত সামনে আগাতে মেজাজ বিগড়ে গেল তে। 7-8 জন ছেলে মিলে গোল হয়ে জুয়া খেলছে, এক একজনের হাতে অদ্ভুত ধরনের সিগারেট। বেশ বাজে গন্ধ আসছে ওখান থেকে। ভালো করে খেয়াল করতে দেখলো ওদের মধ্যে জিহব আর রুহানও আছে। এবারে বেশ মেজাজ বিগড়ে গেল তার। জোর পায়ে হেঁটে তাদের সামনে গেল। থেকে দেখে চমকালো জিহব। এটা কি আদেও বাড়ি নাকি ক্লাব? চেঁচিয়ে বলল তে। অন্য ছেলেরা আর চোখে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। পুনরায় ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, এই আপনাদের বাড়িঘর নেই? এত রাতে এখানে কি করছেন? বের হন এক্ষুনি। আঙ্গুল তুলে কথাটা বলল তে। জেহব দ্রুত ওঠে তের কাছে এসে বলল, তে তুমি ঘরে যাও, ওরা আমার দলের লোক, রাতে এখানেই থাকে মাঝে মধ্যে। তুমি এত রাতে এখানে এসেছো কেন? যাও ঘরে। আশ্চর্য, আমি এখান থেকে যাব কেন? আমার বাড়ি, আমি যে কোনো সময় এখানে আসবো। শুধু এখানে কেন, সারা বাড়িময় চষে বেড়াবো। ওনাদের বের হতে বলুন। আর নাক চেপে কথাটা বলল তে। এসব কি খাচ্ছিলেন আপনারা? এটা কি নেশাখোর নাকি? ছি, কি বাজে গন্ধ। আহাম্মক হয়ে তাকিয়ে রইল অন্য ছেলেরা। তাদের নেতা এমন ভাবে ভিতরে বসে কথা বলছে এই মেয়ের সাথে। এখানে জিয়া হলে তো এতক্ষণে গালের উপর শতখানি থাপ্পড় মারতো। বেশ, যাবেন না তো কেউ? ওকে, আমি বাবাকে রাখছি। আমি যতদিন এখানে আছি বাড়িটা যেন সভ্য শান্ত থাকে। কোনো ক্লাবে বেড়াতে আসিনি আমি। বলে যেতে গেলেই যেও হাত ধরলো তে চমকালো। ঠিক আছে, যে যাচ্ছে ওরা, বাবাকে ডাকার দরকার নেই। থেমে পিছনে তাকিয়ে বলল, এই তোরা এখন যা, দরকার পড়লে আমি ডেকে নেব। ছেলেগুলো উঠে সিঁড়ির দিকে গেল। তে চেঁচিয়ে বলল, এইসব নেশা জুয়া খেলার উদ্দেশ্য নিয়ে পরের বার এই বাড়ির চৌকাঠ পাড়াবেন না, মনে থাকে যেন। বলে নিজের দিকে চলে গেল। সিঁড়িতে পা রাখতেই পেছনে ফিরল। কেমন অস্বস্তি লাগছে। সামনে তাকাতে রোহানকে দেখলো, খুব বাজে কুৎসিত দৃষ্টি নিয়ে তের দিকে তাকিয়ে আছে। কিচ্ছু বলতে গিয়েও আবার থেমে গেল তে। গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ভাই, তুমি এসব টলারেট কেন করো? এই মেয়ের সাহস কিভাবে হয় সবাইকে এমন অপমান করার? ওরা তো রাগ করবে। ওদের বারণ করে দিস, আপাতত যে কদিন তে আছে ওরা যেন এ বাড়িতে না আসে। থাকুক না কটা দিন ওর মতো। সকাল 11টা। রাতেই বাড়ির ড্রাইভারকে সয়েলে পাঠিয়েছে জিহব। তের হোস্টেলে যাবতীয় তথ্য দিয়ে জুহির মাধ্যমে জামা কাপড় সংগ্রহ করেছে। কেননা সয়েল হোস্টেলে বাইরের কারো ঢোকার পারমিশন নেই। জুহি না থাকলে বেশ কাঠখড় পোড়াতে হতো তাদের। সকাল হতে আবারও রওনা দিয়েছে গাঙ্গুয়ানের উদ্দেশ্যে। কিছু আগেই পৌঁছেছে। জামা কাপড় হাতে পেয়ে এক ছুটে বাথরুমে ঢুকলো তে। ও যেন হাতে চাঁদ পেয়েছে। এত বড় মেয়ে অথচ জামা কাপড় হাতে পেয়ে বাচ্চাদের মতো বসার ঘর থেকে ছুটে বাথরুমে গিয়েছে, যা থেকে বাড়ির সমস্ত মহিলারা হতভম্ব হয়ে গেছে। স্নান করে চুলগুলো মুছতে মুছতে সোফায় বসলো তে। পা বিছিয়ে আছড়া অবস্থায় চুল মেলে দিল ফ্লোরে। লম্বা চুলগুলো সোফাতে লেপটে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জিয়া আইসক্রিম খেতে খেতে তের চুল দেখে মাথায় হাত দিয়ে বসলো। কাছে এসে তের চুলগুলো ধরে বলল, আপু তুমি কি শ্যাম্পু দাও? আচ্ছা, কি তেল ইউজ করো? আমায় বলো না প্লিজ, কত সুন্দর তোমার চুলগুলো। তে তাকালো। আগে আমার আইসক্রিম নিয়ে আসো, তারপর বলবো। এক
ছুটে রান্না করে চলে গেল জিয়া। ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে এলো। আইসক্রিম খুলে খেতে লাগলো। জিয়ার কথার উত্তর দেওয়ার জন্য উঠে বসতে চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে, যে কিনা একখানে তীর দিকে তাকিয়ে আছে। সুটবুট পরে স্মার্ট অতিরিক্ত ফর্সা ছেলেটাকে দেখে তীর থমকালো। আশেপাশে জিহুব সহ আরো কয়েকটা ছেলে আছে। সে এইভাবে আইসক্রিম খাচ্ছিল সবাই শুয়ে শুয়ে। ভাবতে সামান্য অস্থির হলো। এক ছুটে চলে গেল রুমের দিকে। কে এটা? আমার বোন। হাসলো যুবকটি, মনে মনে আওলালো, কেশবতী। এরই মধ্যে সেখানে গাঙ্গেও এসে হাজির। অচেনা ছেলেটিকে দেখে জিহুবকে জিজ্ঞাসা করলো, কে? বাবা, ও হিয়ংসিক, আমার বন্ধু। ওই যে বলেছিলাম না মন্ত্রীর ছেলে, এই যে। এতদিন লন্ডনে ছিল, কালই ল্যান্ড করেছে কোরিয়াতে, আর আজকেই দেখো ছটপট করছিল তোমার সাথে দেখা করার জন্য। হেসে দিল হিয়ংসিক। চমৎকার সেই হাসি। মাথা নুয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো গাঙ্গিওকে। কিরে, হঠাৎ এত ভক্তি? আরে তেমন কিছু না, এমনি আঙ্কেলকে সালাম করলাম। গুরুজন তো তো সবাইকে ডাক, পরিচয় করাবেন আমার সাথে। বাবা, কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। যে হোক দম নিল, তারপর বলল, তুই তো বড় হয়েছে, ওকে স্বাধীনতা দিয়েছো, তার মানে এটা নয় যে ওর খেয়াল আমরা রাখবো না। বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। কাই ভাইয়াকে বিয়ে করবে না ভালো কথা, কিন্তু তাই বলে ওর খামখেয়ালিপনাকে পাত্তা দিয়ে তো আর চলা যায় না। হিয়ংসিংকে কেমন লাগে তোমার? চমকালো গাঙ্গিও। ওই যে এতক্ষণ ছিল তোমার বন্ধু। মাথা নাড়লো জিহো, পুনরায় বলতে আরম্ভ করলো, ও লন্ডনের এক নামকরা কোম্পানিতে বেশ মোটা অঙ্কের স্যালারিতে জব করে। দেখতে শুনতেও বেশ ভালো। ওর বাবা এখানকার মন্ত্রী। তার অবস্থা তো তোমার অজানা থাকার কথা নয়। হিয়ংসিক তেকে পছন্দ করেছে। ওর বাবাকে নিয়ে আসতে যাচ্ছে তেকে দেখতে। তুমি অনুমতি দিলে আমি কথাবার্তা সামনে এগোতাম। তেকে একবার জিজ্ঞাসা করে দেখো, ও রাজি থাকলে সামনে আগাও। শান্তভাবে গাঙ্গেও বললেন। খেপে গেল জিহুব, কিন্তু বাবার সামনে নিজেকে যতটা পারলো আটকালো। সংযত করে বলল, তুমি কি আদৌ বুঝতে পারছো? তেজাঙ্গকের ফাঁদে পড়েছে। ওই জানোয়ারটা ইচ্ছে করে আমার বোনকে টার্গেট করেছে। ওরা তোমার বেশ সম্মানীয় পলিটিক্স খেলা শুরু করছে। আমি চাচ্ছি ইয়সিকার সাথে তের বিয়েটা দিতে। দেখবে বিয়ের পরে তে একদম ভুলে যাবে জাঙ্গককে। তুমি দ্বিমত করো না, ওরা আসুক, পছন্দ হোক। আর পছন্দ হলেই তো আর বিয়েটা হচ্ছে না। কিছুক্ষণ ভাবলেন গাঙ্গেও, তারপর জিহুবের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, ওনাদের আসতে বলো। তাহলে এ কথাই ফাইনাল। কালকে আসছেন আঙ্কেল, আর ইয়ংসিক তো এখানেই আছে। কালকেই? এত দ্রুত এগোনোর কি আছে? ওহ বাবা, তুমি বুঝতে পারছো না, যত তাড়াতাড়ি এগোনো যায় ততটাই ভালো। গাঙ্গেও মাথা নাড়লেন, সায় দিলেন ছেলের কথায়। রাগে যেতে থমথম করতে করতে রুমে ঢুকলোতে ইচ্ছে করছে ওই ইয়াংসিকের মাথাটা ফাটিয়ে দিতে। অসভ্য লোক, আজকেই দেখেছে আর আজকেই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই বাবা সবকটাকে পটিয়ে ফেলেছে। না, তের এখানে বসে থাকলে চলবে না। বাড়ি থেকে যাওয়ার কথা বললেও বাবা রাজি হবেন না। আর যাই হোক, ওনার ওই করুণ চাহনি তে সহ্য করতে পারে না। আর জিহুব, তাকে তো বড় ভাইয়ের আসনে অলরেডি বসিয়ে ফেলেছিল তে। পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। সেদিন এখানে আসার পরেই জিহুব খালামণিকে জানিয়েছিল। ফোন হাতে নিয়ে দ্রুত আয়ুকে ফোন দিল তে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কেঁদে দিল তে। ঠুকরে কেঁদে উঠে বলল, খালামণি, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি এখানে থাকবো না। ওরা আবার আমাকে বিয়ের জন্য জোর করছে। এখন আমার কোন মন্ত্রী ছেলে এসে আমার কপালে জুটেছে। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। আমার মাথা খারাপ হলে কিন্তু সব কটাকে খুন করে হোস্টেলে চলে যাব। হঠাৎ করে তের এমন কান্না জড়িত কণ্ঠ শুনে আর ভয় পেয়ে গেলেন। তড়িঘড়ি কণ্ঠে বললেন, ওমা, মাথা গরম করিস না, আমি ভাইজানের সাথে কথা বলছি এক্ষুনি। বিকেল 4টে। ইতিমধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে গেছে তের বিয়ের খবরটা। কথাটা আপাতত জিহুবের দলের ছেলেরাই পাচার করেছে। সেখান থেকে এক কান দোকান হতে হতে পুরো এলাকায় ছেয়ে আছে। সবেমাত্র বিশ্রাম নিয়ে অফিসের উদ্দেশ্যে পাঞ্জাবি পরেছিল জাঙ্কুক। এরই মধ্যে হতদন্ত হয়ে ছুটে এলো ইউনু। ভাই, ঘটনাটা শুনেছিস? আমি আগেই বলেছিলাম ওই মেয়ের স্বভাব চরিত্রে ভালো না। তুই তো বিশ্বাস করলি না, এখন তো ফুরুত হয়ে গেল। পুরো কোচকে ইউনুর দিকে তাক
তাকালো জাংকুক, হাতের ঘড়ি পড়তে পড়তে বলল, ঘটনাটা কি সেটা বল। সবাই জানে অথচ তুই জানিস না। পুরো এলাকার মানুষ জানে মন্ত্রীর ছেলের সাথে কিম বাড়ির বড় মেয়ের বিয়ে, আর তুই এখানে এসব বলছিস। গেল তো তোর পাখি, মন্ত্রীর ছেলে বিয়ে ফুসলে গেল। এত মেরেকে শেষ পর্যন্ত একটা বাল ছেলের কাছে গিয়ে মরলি। আর কি ছিল না মেয়ে? জাংকুকের মাথা কোনো কাজ করছে না। ইউনুর বাকি কথা শোনার কোনো প্রয়াসই নেই তার। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, মন্ত্রীর ছেলের সাথে বিয়ে। ও ভাবতে পারছে না জাংকুক। কাল রাতেও তো তোর সাথে কথা হলো, কই তখন তো এমন কিচ্ছু বললো না। তাহলে কি ইউনুর কথাই ঠিক? রাজনৈতিক শত্রুতার জোর ধরে নিজের ভাইয়ের কথায় জাংকুককে ফাঁদে ফেলে যেতে। হাতের ফোনটা নিয়ে 3 নম্বরে ডায়াল করলো। দুইবারের মাথায় কলটা রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো তের ঘুমন্ত কণ্ঠস্বর। কি হলো নেতামশাই? বরাবরের মতো এই নেতামশাই শব্দটা জাংকুককে শান্ত করতে পারলো না। তড়িৎ থেকে প্রশ্ন করলো, মন্ত্রীর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে মানেটা কি তেহিয়াং? তুমি আমাকে এই বিষয়ে কিচ্ছু বলনি কেন? ঠোঁট টিপে হাসলো তে। তাহলে ঘটনাটা নেতামশাই পর্যন্ত চলে গিয়েছে। বলিনি তো কি হয়েছে, মনে ছিল না। এই ওয়েট নেতামশাই, এটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর তাই না? আমি ভিডিও কল দিচ্ছি, রিসিভ করুন। একটা দারুণ জিনিস দেখাবো। পরক্ষণে কল কেটে হোয়াটসঅ্যাপ নম্বর সেট করে মেসেজ দিল। সাথে সাথে অ্যাকসেপ্ট হলো। পুনরায় ভিডিও কল দিলতে নিজের উত্তেজনা দুশ্চিন্তাকে যথাসম্ভব দূরত্বে রেখে ফোন রিসিভ করলো জাংকুক। সাথে সাথেই অবাক হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। রাগে জেদে ক্ষোভে কপালের শিরাগুলো টনটন করে উঠল। দুষ্টুমি করে দরজা ফাঁক দিয়ে ক্যামেরাটা সোফার দিকে ধরে আছে। সোফায় হিয়নসিক, রোহান আর চেহব আড্ডা দিচ্ছে। হিয়নসিকের দিকে ক্যামেরাটা ধরে তে দুষ্টুমির স্বরে জাংকুককে বলল, নেতামশাই কি কিউট না ছেলেটা, একদম স্ট্রবেরির মতো। হাফ হাফ বলিউডের নায়কদের মতো। শুনলাম লন্ডনে খুব ভালো বেতনে চাকরি করে, তারপর মন্ত্রীর ছেলে। এত ভালো ছেলেকে কি অ্যাভয়েড করা যায় আপনিই বলুন। তাহলে বিয়েটা সেরে নি এবার। নিজের সামরিক সহ্য ক্ষমতা হারিয়ে হাতের ফোনটা ঠরাস করে ফ্লোরের উপর ছুঁড়ে ফেললো জাংকুক। মাথাটা তার দাউ দাউ করে জ্বলছে। মাথার ভেতরে তের মুখে বলা অন্য পুরুষের প্রশংসা বাণী বারবার প্রতিধ্বনিত হচ্ছে। এই মুহূর্তে তেকে সামনে পেলে খুন করে ফেলতো জাংকুক। সে তো এতটা সুন্দর নয়, শ্যামলা। সে কি জানতো না তেহিয়াং জেনে শুনে সম্পর্ক এগিয়েছে? এত সুন্দর স্মার্ট বড়লোকের ছেলেপেটাকে ছুড়ে ফেললো। মানতে পারছে না জাংকুক। দুহাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরলো। বারবার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভেতর থেকে একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কই তে তো কখনো তাকে নিয়ে প্রশংসা করেনি। দেখতে শ্যামবর্ণের হলো হাজারটা মেয়ে জাংকুকের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু তার গম্ভীর আচার আচরণ আর রাজনৈতিক নেতা হওয়ার কারণে কখনো সামনাসামনি নিজেদের অনুভূতিটা প্রকাশ করার সাহস পায়নি। সে কি সস্তার? এত এত মেয়ের অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে দিয়ে নিজে থেকে ঠাঁই দিয়েছে তেকে। অথচ সেই মেয়ে তাকে এমন ভাবে ঠকালো। হয়তো সে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে দেখি আজ এমন অবহেলা করলো। চোখ জ্বলছে জাংকুকের। সামনে অবাক হয়ে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে ইয়েনু। জীবনে এই প্রথমবার এতটা ভগ্ন অবস্থায় দেখলো ভাইকে। তার শান্ত শিষ্ট গুরুগম্ভীর ভাইটা সহজে রাগে না, আর না তো কারোর সামনে নিজের রাগকে প্রকাশ করে। ভাই আর কিছু হলে এই মেয়েকে তো দেখে নেবে ইয়েনু। জাংকুক বিছানা ছেড়ে উঠলো। পাশের টেবিল থেকে নিজের অন্য ফোনটা হাতে নিল। 3 নাম্বার ডায়াল করার সাথে সাথে ওপাশ থেকে রিসিভ হলো। একে কোনরূপ বলার সুযোগ না দিয়ে জাংকুক গভীর কণ্ঠে বলে উঠল, তোমার বাড়ির সামনে রাস্তায় এসো, আমি ওখানেই আছি। সময় মাত্র 15 মিনিট। আপনি পাগল নাকি নেতামশাই? এখানে আসবেন মানে? আরে কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এইটা শহর না, আর ভাইয়া বাড়িতে আছে। আপনাকে দেখলে ঝামেলা বাড়বে। চোখ বন্ধ করে নিজের রাগকে দমন করার চেষ্টা করলো জাংকুক, তাও সফল হলো না। তাতে দাঁত চেপে বলল, তোর সময় মাত্র 15 মিনিট। এর মধ্যে আসবে কিনা ভেবে নে। 1 সেকেন্ড দেরি হলে খুদার কসম তোর বাড়িতে ঢুকে তোকে তুলে আনবো। আর 1 সেকেন্ডও দেরি হবে না, মাথায় রাখিস। বলে ফোন কেটে দিল জাংকুক। ইউনুকে কিছু একটা বলে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সতর্ক বার্তাও দিয়ে বলল, মাথায় রাখিস, মাত্র 5 মিনিট, এর মধ্যেই ছেলেপুলে নিয়ে হাজির থাকবি। বাকরুদ্ধ হয়ে খাটের উপর বসে পড়ল তে। কানের কাছে তুই কথাটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে। নেতামশাই তাকে তুই করে বলতে পারলো?
যে লোকটা সবসময় শান্ত ভদ্র নরময়দের সাথে কথা বলে, তার সমস্ত পাগলামোপনা চোখ বন্ধ করে মেনে নেয়, সে কিনা আজ এভাবে রেখে কথাটা বললো, তাহলে কি তে মজা করতে গিয়ে সমস্ত লিমিট ক্রস করে ফেলেছে? ধপ করে খাট থেকে উঠে পড়ল তে। লোকটা ভীষণ রেগে আছে। এখন যদি সে না যায়, তাহলে যদি সোজা বাড়িতে চলে আসে। ওকে মেরে পুনরায় বসার রুমটা পর্যবেক্ষণ করলো। আগের তিনজনের সাথে আরো দুজন এসে যুক্ত হয়েছে। অন্যটা মাথায় দিয়ে ফোনটা হাতে নিয়ে বাইরে বের হলো। কাউকে কিছু না বলে সবার পেছন থেকে সদর দরজার দিকে গেল। কোথায় যাচ্ছ তুমি? বাইরে ঘুরতে যাচ্ছি। আমি তো কোনো জেলখানায় আসিনি যে সারাক্ষণ ঘরে আটকে বসে থাকবো। তোমাকে কোথাও যেতে তো বারণ করেনি কেউ, অবশ্যই যাবে, কিন্তু এখানকার কিছুই তো তুমি চেনো না। জিয়াকে সাথে নিয়ে যাও, জিয়া ঘুমাচ্ছে। আর আমি ছোট নই যে হারিয়ে যাব, আশেপাশেই আছি, চিন্তার কিচ্ছু নেই বলেই গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। গেটের কাছে এসে সামনে রাস্তা দেখতে পারলো, নিচর রাস্তা। কিছুটা দূরে এই রাস্তার নতুন মোড় দেখা যাচ্ছে, সেটা বেশ বড়সড়। নেতামশাই ঠিক কোন পথে আসবে বলেছে মাথায় ঢুকছে না দের। তাও ধীর পায়ে হেঁটে গেল বড় রাস্তার দিকে। নেতামশাই বাড়ির সামনে এলে যে কেউ দেখতে পাবে, তখন ঝামেলা বাড়বে, বই কমবে না। টানা 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে তে। কোথাও নেতামশাইয়ের কালো রঙের মাইক্রো দেখা যাচ্ছে না। আশেপাশে জনমানবহীন। কতক্ষণ পর পর দু একটা ট্যাক্সি ভ্যানওয়ালা আসা যাওয়া করছে। হঠাৎ পেছন থেকে দ্রুত গতিতে একটা কালো রঙের বাইক থামলো। চমকে দুকদম পিছিয়ে গেল তে। মাথায় হেলমেট থাকলেও গায়ের পাঞ্জাবিটা দেখে নিশ্চিত হলো এটাই তার নেতামশাই। বাইকে ওঠো। বাইকে উঠবো মানে? আর আপনি একজন বস্তার মানুষ হয়েও আমার ছেলে মানুষই করছেন কিভাবে? আশেপাশে কেউ আমাকে চেনে না ঠিক আছে, কিন্তু আপনাকে তো চেনে। কেউ যদি গাড়িতে বলে দেয় আমি আপনার বাইকে উঠেছি, তাহলে কি প্রকার বিদ্রোহ হবে ভাবতে পারছেন? আপনি এখন এইখান থেকে যান, বাড়িতে ভাইয়া আছে, আমাকে আসার সময় দেখেছে। বাইকে উঠতে বলেছি তোমায়, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? জাঙ্কো খুব কষ্টে নিজেকে সামলালো। রাগের মাথার রক্তগুলো টকটক করে ফুটছে। আজ প্রায় 6-7 মাস পর নিজের বাইকটা নামিয়েছে। এর আগে গাড়িতে বডিগার্ড সহ চলাফেরা করেছে। লোকজন যাতে এক ঝলক দেখে চিনতে না পারে সেজন্য হেলমেটটাও খোলেনি, কিন্তু নিচের দিকে কয়েকবার তাকিয়ে বুঝতে পারলো নিশ্চিত সবাই চিনে ফেলবে। বাইক থেকে নামলো জাঙ্কো। কোনো প্রকার বাক্য খরচ না করে টেনে হিচড়ে বাইকে বসালো তেকে। সাময়িকভাবে হতভম্ব হয়ে গেল তে, কিন্তু কিচ্ছু বলল না। এরই মধ্যে বাইক স্টার্ট দিয়ে জাঙ্কো সামনের দিকে চলে গেল। বিবর্ণ বিকেল। জাঙ্কো হাটখড়ির দিকে তাকিয়ে দেখলো 4:45 বাজে। বাইক থামলো গাঙ্গন শহরে। চারিপাশে অজস্র দোকানপাট, লোকজনে ভরপুর। তারই মাঝখান থেকে এক প্রকার টেনে হিচড়ে থেকে নিয়ে গেল নিজের সাথে। 4 তলা বিল্ডিং সিঁড়ি দিয়ে টেনে 3 তলায় একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফেলতে এক ঢোক গিলতে। চারপাশে তাকিয়ে দেখলো এটা একটা বেডরুম। বেশ সুন্দরভাবে বিছানা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র রয়েছে। পেটের ভেতরে অলরেডি মন্ত্রানো শুরু করে দিয়েছে তে। নানান কুৎসিত কাজের কথা ঘটনা তের মগজে উত্তেজিত করে তুলছে। নেতামশাই বাস্তবিকভাবে কি করতে চাচ্ছে তার সাথে? আচ্ছা, উনি কি আমাকে রেপ করার পরিকল্পনা করছে? ভাবতেই দুহাত দিয়ে মুখ চেপে ধরল তে। কয়দিনই বা চেনে সে নেতামশাইকে, এতটা বিশ্বাস করা উচিত হয়নি। শুরুতেই বাইকে বসাটা তার ঠিক হয়নি। চাইলেই তো ওইখান থেকে বাড়ি ছুটতে পারতো তে, কিন্তু সেটা তা করেনি। অনেক বড় ভুল হয়ে গেছে। এখন কিভাবে পালাবে এখান থেকে? আশেপাশে তাকাতে জাঙ্কুকের উপর চোখ পড়লো তে। দরজার ভেতর থেকে চাপ দিয়ে তার উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, আর কাউকে যেন কল করছে। ওপাশ থেকে রিসিভ হতে জাঙ্কুক তেতে উঠলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? 2 মিনিটের মধ্যে তোরা ওনাদের নিয়ে এখানে আয়। ওনাদের মানে কি? আর কজনকে ডাকছে নেতামশাই? ওদের দিয়ে কি করবে সে? কোন রকম ফোনিতা না করে উঠে দাঁড়াতে শক্ত কণ্ঠে বলে উঠল, নেতামশাই। উত্তেজনার কথা পেঁচিয়ে আছে তে, তাও হার মানলো না। নিজেকে ধাতস্থ করে উঠে বলল, কাদেরকে ডাকছেন আপনি? আর আমাকে বা আটকে রেখেছেন কেন গুন্ডাদের মতো? দেখুন নেতামশাই, ভালোই ভালোই যেতে দিন আমায়, নইলে জেলের ভাত খাবো কিন্তু আমি। পুরোজনের
টান টান করে তাকালো জাঙ্কুক। এরই মধ্যে সিঁড়ি দিয়ে উঠে আসার আওয়াজ পেতেই দরজা খুলে ফেললো ও। একজন উকিল, ইউনো আর সহ তিনজন ছেলেকে দেখা গেল। কারোর হাতে মিষ্টির প্যাকেট, কারোর হাতে রেজিস্ট্রি পেপার, কারোর হাতে আবার ফাইল। ভেতরে ঢুকতে ইউনো চেয়ারটা এগিয়ে দিল উকিলের বসার জন্য। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তে। কিছুটা হলেও তার মাথায় ঢুকলো এবার। কি হচ্ছে এইসব নেতামশাই? বিয়ে হবে আজই। আশ্চর্য হয়ে গেল তে। এই লোক তাকে কিছু জিজ্ঞেস না করে এত কিছু আয়োজন করলো, তার সাথে কড়া ভাষায় কথা বলল, সেই রাস্তা থেকে টেনে হিচড়ে নিয়ে এলো। মানে কি এইসবের? তাকে কি এত সস্তার পেয়েছে ও? আমার অনুমতি নিয়েছেন আপনি? দরকার পড়েনি। তারপর উকিলের দিকে তাকিয়ে বলল, শুরু করুন। বাখারা হয়ে গেল তে। হাতের ফোনটা জোরে চেপে ধরে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি এসব বিয়ে টিয়ে কিছু করব না। এর মধ্যে হাতের কবজিতে টান পড়লো তার। পিছু ফিরতেই দাবাং মার্কা এক থাপ্পড় পড়লো গালের ওপর। তে হতবাক হয়ে তাকিয়ে রইল। মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারছে না সে। কিভাবে পারবে? ছোটবেলা থেকে এমন শাসনহীন বড় হয়েছে সে। সেখানে একই লোকের কাছ থেকে পরপর দুবার দুটো থাপ্পড় খাওয়া কি কম কথা? তাও আবার এমন ৮-৬০ বডিওয়ালা পুরুষের হাত থেকে। গাল যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে নিজের আত্মসম্মানকে ধুয়ে মুছে বাইরে ফেলে ব্যথার তাড়নায় ঠোঁট উল্টে হুহু করে কেঁদে উঠল। জাঙ্কুকের রাগের সীমানা পার হয়ে গেছে। নিজেকে ছন্ন ছাড়া প্রতীক লাগছে। এখানে বাইরের কেউ বলতে নেই, শুধুমাত্র উকিল আর দুজন দলীয় লোক। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তের গাল দুটো চেপে ধরলো, দাঁতে দাঁত পিষে বলল, প্রেম করতে ইচ্ছে করে অথচ বিয়ের কথা বলে এত আপত্তি। নষ্টামি করলে অন্যদের বেছে নিতি, আমার সাথে জড়ালি কেন? এখন ওই মন্ত্রীর ছেলেকে ভালো লেগে গেছে তাই না? খুব টাকাওয়ালা বুঝি? তোর কত টাকা চাই বল? হ্যাঁ? তের মনে হচ্ছে কালের চাপা দাঁতগুলো সব ভেঙে জাঙ্কুকের হাতে এসেছে। জাঙ্কুক ছাড়তে পুনরায় ঠোঁট ভেঙে কেঁদে উঠল। তাহলে তখনকার ওই মজা করার জন্য নেতামশাই ডেকেছে। বুঝতে পেরে অভিমান জড়িত গলায় কান্না করতে করতে বলল, কিসের বিয়ে? কার সাথে বিয়ে? ভেঙে গেছে তো। আমি তো ওই ছেলেকে বলে দিয়েছি আমি বিয়ে টিয়ে করতে পারবো না। আমি তো বেশ মজা করছিলাম আপনার সাথে, আর আপনি আবার আমার গায়ে হাত। চুপ! একদম মিথ্যে কথা বলবে না। তুমি কি মনে করেছো আমি হাসি মুখ দিয়ে চলি? কালকে তোমাকে দেখতে আসবে না ওই মন্ত্রী? আর ছেলেকে তো একদম ঘরে উঠিয়ে বসিয়ে রেখেছো। হাতছাড়া করার ইচ্ছা নেই বুঝি? ও যে হোক ভাইয়ার বন্ধু বলে বাড়িতে আছে। জাঙ্কুক নিজেকে সংযত করলো, শান্ত কণ্ঠে বলল, বেশ মানলাম বিয়ে হবে না, কিন্তু আমাকে বিয়ে করতে কোথায় প্রবলেম তোমার? আমি তোর ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করতে চাইনি। এখন এখানে বিয়েটা হয়ে যাক, কেউ জানবে না। জাঙ্কুক কিছুটা থেমে তের গালে আলতো করে হাত দিয়ে বলল, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না তে। ব্যাস রেজিস্ট্রিটা হয়ে যাক, তুমি সই করে দাও। সন্ধ্যের আগেই তোমায় বাড়িতে দিয়ে আসবো, কেউ জানবে না। আমি শুধু তোমাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। যে হোক জোর করবে তোমায় পরবর্তীতে বিয়ে করার জন্য। নিচু হয়ে তাকিয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কি করা উচিত তার এখন? জাঙ্কুক পুনরায় উকিলের দিকে তাকাতে সে রেজিস্ট্রি পেপারটা হাতে নিল। এর কাছে পেপারটা দিয়ে বলল, এখানে সই করো। চমকে কাগজের দিকে তাকালো। তারপর জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক বলল, আইনি ভাবে এগোচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সই করে দাও। তে বার কয়েক চারিদিকে তাকালো। কি করা উচিত তার? জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলো এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মাথাটা বরাবর ঝুঁকে ইশারা করছে সই দিতে। করে দিল সই। জাঙ্কুক চকিতে দাঁড়ালো সোজা হয়ে। কাগজটা হাতে নিয়ে নিজেও সই করে দিল। হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তার। এরই মধ্যে ইউনু উঠে থেকে উদ্দেশ্য করে বলল, সেই সই তো করলে, শুধু শুধু এত নাটকের কোনো দরকার ছিল? মারটাও তো খাইতা না আগে রাজি হলে। বেশি ব্যথা লেগেছে? ব্যাস হয়ে গেল। সমস্ত রাগ উগড়ে দিল জাঙ্কুকের ওপর। দুহাত দিয়ে নিজের সমস্ত ব্যথার শোধ নিতে জাঙ্কুকের বুকের ওপর উলুধরা কিল মারতে লাগলো। আপনার সাহস হয় কিভাবে আমাকে মারার? সেদিনও মেরেছেন, কিছু বলিনি, তাই বলে আজকে মারলেন? আপনার কথাটা শেষ করার আগেই তের মাথাটা বুকে চেপে ধরলো জাঙ্কুক। বুক চিরে বের হলো এক দীর্ঘশ্বাস। এ যেন বিশাল যুদ্ধের জয়ের উপহার। ঠোঁট দুটো
উঁচু করে তের মাথায় ছোঁয়ালো। মুহূর্তেই দু কদম সরে গিয়ে দাঁড়ালো তে, চোখ গরম করে বলল, দেখুন নেতা মশাই, একদম বাড়াবাড়ি করবেন না। বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন আমার? আর সব কিনলেও তোমার মাথা কেনার কোনো ইচ্ছে নেই আমার। ওটাকে তুমি তোমার কাছে রেখো। পুরো মাথা ভর্তি গোবর ভরা, যখন যা ইচ্ছা হয় তাই করো। যত সব শয়তানি বুদ্ধি আছে সবকিছু ওনার উপর ফলিয়ে আমাকে চালাও। কি রে ভাই, বিয়ের সাথে সাথে ঝগড়া? ওনাদের তো বিদায় করবি। উপর থেকে দরজা ফাঁক করে ইউনো উকি দিয়ে বলল। জাঙ্কুক আসছি বলে তের হাত ধরে পুনরায় রুমে এলো। সবাইকে টাকা দিয়ে মিষ্টি খাইয়ে বিদায় করলো। যাওয়ার আগে সাবধানী বার্তা হিসেবে বিয়েটাকে গোপন রাখতে বলল। তে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। সবাইকে বিদায় করে তের কাছে এসে দুষ্টুমি করে জাঙ্কুক বলল, তুমি মিষ্টি খাবে না? অবশ্য তোমার জন্য স্পেশাল মিষ্টি রাখা আছে। হকচকিয়ে গেল। মনে পড়ল সয়েল ক্যাম্পাসে লাস্ট চুমুর কথা। মুহূর্তে লজ্জায় হাসপাস করতে লাগলো। না না, আমি কোনো মিষ্টি খাবো না। তুমি কি ভাবছো আমি তোমায় চুমু দিতে চেয়েছি? ছি তে, আমি একজন এমপি মানুষ। এই ধরনের কথা বা কাজ আমার সাথে মানায় নাকি? তুমি বরাবরই মাথায় এইসব দুষ্টুমি বুদ্ধি নিয়ে চলো। জাঙ্কুক থেমে বাইরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি, নইলে তো আমার সম্বন্ধী সাহেব কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে।